কুসুম এবং আয়ুষের বিয়ে এবার মানতে নারাজ শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। হসপিটালের বেডে শোয়া অবস্থায় যখন শঙ্কর দেখতে পায় যে আয়ুষের দেওয়া সিঁদুর কুসুমের স্মৃতিতে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই শঙ্কর কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোর এত বড় দুঃসাহস হয় কী করে যে তুই ভিখিরি বাড়ির মেয়ে হয়ে তুই এত বড় লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস? তোর একবারও লজ্জা করলো না? তুই একবারও ভাবলি না যে এতে করে দেবীমা কতটা রুষ্ট হবে, এবং দেবীমা যদি একবার রুষ্ট হয় তাহলে যে আমার চাকরিটা আমাকে হারাতে হতে পারে? তুই তোর বাবার কপাল কেন খেলি কুসুম? তুই একবারও ভাবলি না এসব সিদ্ধান্ত নেওয়ার আগে? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি এসব নিয়ে এত ভাবছো কেন বলো তো? আমি যেহেতু একবার কুসুমকে স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, তাহলে ওর সম্পূর্ণ দায়িত্ব এবং ভার আমার উপরে। সেটা আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে হলো, আমি ওর প্রতি আমার দায়িত্বর মধ্যে কোনো রকম কোনো ত্রুটি রাখবো না। তাহলে তুমি কেন এরকমটা ভাবছো বলো তো? অন্যদিকে কুসুম ওর বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বাবা, ও বাবা, তুমি আমার উপরে এত অভিমান করছো কেন বলো তো? এর মধ্যে আমার কি দোষ আছে বলতো? তুমি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কুসুম, তুই যখন আমার অসম্মতিতে তুই আয়ুষ বাবার হাত থেকে সিঁদুরটা পরেই ফেলেছিস, তাহলে তো আমার মনে হয় না যে তোর জীবনে আমার কোনো রকম কোনো মূল্য আছে। যদি সত্যিই থাকতো তাহলে তুই একবার অন্তত এই বিষয়ে আমার সঙ্গে সলামশওয়ারা করে তবে না হয় এই বিষয়ে এগোতিস, কিন্তু তুই সেই অপেক্ষায় রাখিস নি। এবং তার থেকেও বড় কথা, তুই যখন একাই এতটা বড় হয়ে গেছিস যে তোর জীবনে এত বড় একটা সিদ্ধান্ত তুই একাই নিয়ে ফেলেছিস, তাহলে বাকিটা পথও তোকে একাই হাঁটতে হবে। এর মধ্যে তুই কোথাও আমার সাপোর্ট পাবি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি এরকম করে তোমার মেয়েকে যদি নিজের থেকে দূরে সরিয়ে দাও তাহলে তোমার মেয়ে কী করে বাঁচবে বলো তো? তোমাকে বাঁচানোর জন্য আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, অথচ তুমি বলছো যে তুমি ওকে কোনোভাবে মেনে নেবে না। এটা কী করে হতে পারে? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে দেখো আয়ুষ বাবা, তোমরা বড়লোক বাবার ছেলে, এবং তার থেকেও বড় কথা, তোমাদের সঙ্গে আমার মেয়েকে কোনোভাবেই মানায় না, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার মেয়ের উপরে দয়া দেখানোর জন্য তুমি এই বিয়েটা করেছো, এবং কিছুদিন বাদে আমার মেয়েকে ঠিক জায়গাটা দেখিয়ে দিয়ে তোমাদের মতন ছেলেরা ছেড়েও দিবে, এবং তখন আমার মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার তুমি ভেবে দেখেছো? কিন্তু না, তোমাদের তো যখন তখন যেটা ইচ্ছে করে তোমরা সেটা করে ফেলতে পারো, কিন্তু আমাদের মতন গরিব দুস্থরা সেরকম সিদ্ধান্ত নিতে পারে না হুটহাট করে, বিধায় আজকে আমাদের এই অবস্থা। এবং আমি খুব ভালো করেই জানি যে আমার মেয়েকে কতটা ও বাড়িতে অশান্তি পোহাতে হবে, কতটা অপমান অসম্মানের মুখে পড়তে হবে ও বাড়িতে যখন গিয়ে ও উঠবে। তুমি আমাকে একটা কথা বলে দাও তো, আদৌ কি ওকে ও বাড়ির বড় বউ হিসেবে যোগ্য সম্মানটুকু দেবে কর্তামা? কোনো দিনও ওকে তোমার বউ হিসেবে মেনে নেবে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেই সকল দায়িত্ব কর্তব্য না হয় তুমি আমার উপরে ছেড়ে দাও, সবটা আমি সামলে নিব, কিন্তু এখন আপাতত তোমার সুস্থ হওয়াটা আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফেরো, তারপরে না এই বিষয়ে আমরা কথা বলবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে কোনো দিনও না, তুই যে অঘটনটা ঘটিয়েছিস তারপরে আমার থেকে ক্ষমা পাওয়া তো দূরে থাক, তুই কোনোদিনও আমার বাড়ির সীমানাও আসবি না, এবং যত শীঘ্রই সম্ভব আমি এ বাড়ি ছেড়ে এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, কারণ কর্তামার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার অন্তত তুই রাখিস নি। আমি একটা সময় ভেবেছিলাম হয়তো বা তুই আমাকে আমার মুখ উজ্জ্বল করবি, আমাকে গর্ববোধ করাবি, এখানে দেখলাম তুই আমাকে অসম্মান করলি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।